নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেই ঊনবিংশ শতাব্দীতে বিদ্যাসাগর যখন বিধবা প্রচলনের চেষ্টা করছেন, তখন রাধাকান্ত দেবের সঙ্গে তার সাময়িকভাবে পরিচয় হয়েছিল বা দেখা হয়েছিল, কথা হয়েছিল। কিভাবে হলো আজকে সেটা নিয়ে বলবো। 1855 সালের জানুয়ারি মাসে বিদ্যাসাগরের বিধবা সম্পর্কিত প্রথম লেখা বিধবা প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব নামে প্রকাশিত হয়। এই লেখাটি প্রকাশের পর কলকাতার শিক্ষিত সমাজ তো বটেই, গ্রামাঞ্চলেরও শিক্ষিত সমাজ এবং শিক্ষিত লোকের পাশে থাকা যে সাধারণ মানুষ, তারাও বিধবা সম্পর্কিত বিদ্যাসাগরের লেখা সম্পর্কে জানতে পারে এবং চারিদিকেই ছোটখাটো মজলিস বা বৈঠকখানায় তর্ক বিতর্ক হতে থাকে যে বিধবা পুনর্বার বিবাহ দেওয়ার যে কথা বিদ্যাসাগর বলছেন এটা উচিত কিনা। অনেকেই বলে যে এটা ভালো যদিও হয়, এটা চালু করা কোনোভাবেই উচিত নয়, অর্থাৎ মতামত যায় বিদ্যাসাগরের বিরুদ্ধে। ঠিক এইরকম সময়ই শহর কলকাতায় আনন্দকৃষ্ণ বসু বলে একটি লোকের সঙ্গে বা একটি ছেলের সঙ্গে বিদ্যাসাগরের পরিচয় হয় বা বলা যেতে পারে বন্ধুত্ব তৈরি হয়। এই আনন্দকৃষ্ণ বসু আর কেউ নয়, এই আনন্দকৃষ্ণ বসু হচ্ছে রাধাকান্ত দেবের সম্পর্কে দৌহিত্র। রাধাকান্ত দেবের বাড়িতে থাকত। দৌহিত্র মানে দুহিতা, দুহিতা মানে কন্যা, কন্যার ছেলে। রাধাকান্ত বাবুর দিক থেকে সে দৌহিত্র বা আত্মীয়, আত্মীয়র মধ্যে পড়ে। তার বাড়িতে থাকতো আনন্দকৃষ্ণ বসু। এই আনন্দকৃষ্ণ বসু একদিন বিদ্যাসাগরকে এই প্রথম লেখাটি সম্পর্কে বলে যে তোমার লেখা আমি পড়েছি, লেখাটা বেশ ভালো হয়েছে, তুমি চাইলে এই নিয়ে আমার দাদুর সঙ্গে কথা বলতে পারো। তো বিদ্যাসাগর তখন তাকে বলে যে বিধবা প্রচলন আমার জীবনের একটা বড় অভিপ্রায়। এই কাজ করতে গিয়ে আমার যদি জীবনের ক্ষতিও হয় বা আমি যদি মারাও পড়ি তাতেও আপত্তি নেই, কিন্তু এই কাজ বিধবার বিয়ে দেওয়ার মতো ব্যাপার আমি হিন্দু সমাজে চালু করে যাবই বা প্রচলন করবই। তখন এই যে আনন্দকৃষ্ণ বসু বলে তুমি এই ব্যাপারে আমার দাদুর সঙ্গে কথা বলে দেখতে পারো। বিদ্যাসাগর পুনরায় একই কথা শুনে বলে যে তুমি একটা ব্যবস্থা করে দাও না, যাতে করে তোমার দাদুর সঙ্গে দেখা করা যায়। তাতে আনন্দকৃষ্ণ বসু খানিক ভয় পেয়ে পিছিয়ে আসে। ফলে যে তুমি একটা চিঠি লিখে দাও, চিঠি লিখে নিজের বইটা পাঠিয়ে দাও যেটা লিখেছ, আমি নিজে দাদুর সামনে যেতে পারবো না। সম্ভবত সেকালে বাড়ির বয়স্ক লোকের সামনে ছোটরা যেতে পারতো নি, তার থেকে বয়সে বড়, তার সমবয়সী এবং নিজের তার স্ত্রীরা যেতে পারত। ছোট কেউ যেতে গেলে তাকে পারমিশন নিতে হতো বা অনুমতি নিতে হতো অন্যের। ছোটর হঠাৎ করে বড়োর সামনে যাওয়াটা বেয়াদবি বলে মনে করা হতো। এই কারণেই আনন্দকৃষ্ণ বসু এগোতে চায়নি। তো বিদ্যাসাগর তার কথা শুনে তার লেখা বই, যে পুস্তিকা, একটা চিঠি এই রাধাকান্ত দেবের কাছে পাঠিয়ে দেন। এই পাঠিয়ে দেওয়ার কিছুদিনের মধ্যেই রাধাকান্ত দেব বিদ্যাসাগরকে ডেকে পাঠায়। রাধাকান্ত দেব থাকতেন আজকের কলকাতার যে শোভাবাজার, শোভাবাজারের রাজবাড়ি সেখানে। তো সেই শোভাবাজার রাজবাড়িতে বিদ্যাসাগরের পা পড়ে। অর্থাৎ রাধাকান্ত দেব একদিন ডেকে পাঠান ওই রাজবাড়িতে বিদ্যাসাগরকে। বিদ্যাসাগর গেলে তাকে রাধাকান্ত দেব বসান, ভালো করে বসতে দিয়ে বলে যে তুমি যে লেখাটা লিখেছো খুব ভালো হয়েছে, আমার পড়ে ভালো লেগেছে, আমি এর জন্য তোমার প্রশংসা করি। তখন বিদ্যাসাগর বলে যে আমি হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলন করতে চাই, আপনি আমাকে সাহায্য করবেন। এই কথা শুনে রাধাকান্ত দেব বলে যে আমি বিষয়ী মানুষ, আমি এসবের কিছু বুঝিনি, যা বলার পণ্ডিতরা বলতে পারবে। তুমি যদি চাও একদিন পণ্ডিতদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই, আলোচনা হবে, যদি তোমার কথা গ্রহণযোগ্য হয় তাহলে চালু হতে অসুবিধা নেই। তখন বিদ্যাসাগর তাকে বলে যে তাহলে তাই করুন, একদিন পণ্ডিতদের ডাকুন। একটা দিনও ঠিক হয়, পণ্ডিতরা আসে এবং বিদ্যাসাগর থাকে।
তো বিদ্যাসাগর তার পরাশর-স্মৃতির যুক্তি এবং পণ্ডিতরা মহাভারত, তারপর আরো অন্যান্য মনুসংহিতা এইসবের যুক্তি ধরে বিদ্যাসাগরের সঙ্গে লড়াইয়ে নামে। বেশ কিছুক্ষণ লড়াই চলে, নরমে গরমে লড়াই চলতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে বিদ্যাসাগর মনে হয় জিতে যাচ্ছে, আবার অন্য পর্যায়ে মনে হয় অপরপক্ষ যারা চায় বিধবা বিবাহ যেন চালু না হয় তারা জিতে যাচ্ছে, কখনো কখনো দুপক্ষ শান্ত হয়ে যায়। এই রকমের মধ্যেই রাধাকান্ত দেব উঠে এসে একখানে দামি শাল বিদ্যাসাগরের হাতে দেন। এইটা থেকে সকলে মনে করে এবং রটেও যায় রাধাকান্ত দেব বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলনের সঙ্গে আছেন। রটে যায়। এই রটে যাওয়াটা বহুদূর পর্যন্ত যায়। সেকালে এই রাধাকান্ত দেবের হিন্দু সমাজে প্রভূত সম্মান ছিল। প্রভূত সম্মান মানে রাধাকান্ত দেব শুধু সমাজপতি নন, তিনি কলকাতার আপামর হিন্দুর প্রতিভু। তিনি যেখানে যেতেন তাকে ফুল চন্দন দ্বারা অভিনন্দন জানানো হতো। তার রায় বা তার অর্ডার সমস্ত হিন্দু সমাজ মান্য করত। এখন এহেন রাধাকান্ত দেব, যাকে সবকিছুতে হিন্দুরা এত মান্যগণ্য করে সাজিয়ে রাখে, যার কথা মর্যাদা দেয়, সে কিনা একটা অহিন্দু কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। সেকালে বিধবা বিবাহকে অহিন্দু বলে মনে করা হতো, যুক্ত হয়ে যাচ্ছে। ফলে সমাজ জুড়ে একটা কিরকম একটা কথা ছড়িয়ে পড়ে, রাধাকান্ত দেবের মতো মানুষ, পণ্ডিত মানুষ এইসবের সঙ্গে, বিদ্যাসাগরের সঙ্গে যুক্ত হয়েছে। এইরকম চলতে চলতে একদিন কলকাতার বড়বাজার থেকে একদল সমাজপতি এসে রাধাকান্তকে ধরে বলে, এ আপনি কি সর্বনাশ করলেন? বিধবা বিবাহের মতো পাপ জিনিস, খারাপ জিনিস আপনি হিন্দু সমাজে ঢোকাতে চান? হিন্দু সমাজে বিধবার বিয়ে হয়? এই কথা শুনে রাধাকান্ত দেব খানিকটা ঘাবড়ে যান, খানিকটা হতচকিত হয়ে পড়েন। বলেন, না না না, আমি বিধবা বিবাহ সমর্থন করিনি। আমি বিদ্যাসাগরের কথায় খুশি হয়ে, বিদ্যাসাগরের লেখা পড়ে খুশি হয়ে তাকে শাল দিয়েছি। তোমরা যদি চাও তাহলে আমি একটা পণ্ডিতদের সভা ডাকি এবং সেই সভায় বিদ্যাসাগরও থাকবে, সেখানে যা ফয়সলা হওয়ার হবে, যা হবে। তখন তারা বলে, হ্যাঁ তাই করুন, পণ্ডিতদের সভা ডাকুন। এখন সেকালে এরকম জিনিসগুলো, আজকে যখন এই বিবরণটা দিচ্ছি, এই কথাগুলো বলছি, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগবে, এত পণ্ডিত টণ্ডিতের ব্যাপার কি আছে? কেউ বিধবার বিয়ে, মানে বিধবা বিয়ে করবে, ডিভোর্সি বিয়ে করবে, দিন আবার এত কিছু লাগে কেন নাকি? উত্তর হচ্ছে, সেকালের সমাজে সমাজপতি, সেকালের সমাজে শাস্ত্র, এগুলোর একটা বড় ব্যাপার ছিল। শাস্ত্র অনুমোদন করে কিন্তু সমাজপতি নিষেধ করে, সে জিনিস সমাজে প্রচলিত হবে না। শাস্ত্র অনুমোদন করে, সমাজপতিও সমর্থন করেন, তবে অনুমোদন হবে। আর এই দুটোকে অস্বীকার করে শাস্ত্র বলেছে নাম দিয়ে যদি কেউ করার কিছু চেষ্টা করে, সেক্ষেত্রে সমাজে নিন্দিত হবে, সমাজ তাকে পরিত্যাগ করবে। আর সেকালে সমাজ পরিত্যাগের শাস্তি ভয়ঙ্কর হতো, অর্থাৎ তার ধোপা নাপিত সবকিছু বন্ধ হওয়ার জোগাড় হতো, সে না খেয়ে মরার দশায় পৌঁছতে হতো সেকালে। সেকালে সমাজকে অস্বীকার করার শাস্তি খুব ভয়ানক হতো। তাই বিদ্যাসাগরকে এত কিছু করতে হচ্ছে, বা যে কাউকে এইরকম জিনিসের মধ্যে যেতে হতো। তো সকলে বলল, আপনি পণ্ডিতদের সভা ডাকুন, বিদ্যাসাগরও থাকবে। তখন রাধাকান্ত বলেন, ঠিক আছে ডাকি। একদিন ঠিক হলো, সেদিন পণ্ডিতরা এলেন এবং বিদ্যাসাগরও সেখানে উপস্থিত হলেন। সেদিন নবদ্বীপ থেকে একজন স্মার্তকে ডেকে আনা হয়। স্মার্ত মানে যিনি স্মৃতিশাস্ত্রে পণ্ডিত, অর্থাৎ সমস্ত স্মৃতিশাস্ত্র, হিন্দু স্মৃতিশাস্ত্র যার নখদর্পণে, অর্থাৎ যার কণ্ঠস্থ। তার নাম হচ্ছে ব্রজনাথ বিদ্যারত্ন। তো ব্রজনাথ বিদ্যারত্ন সেদিন প্রধান তার্কিক ছিলেন বিদ্যাসাগরের বিরুদ্ধে। তো বিদ্যাসাগরের বিরুদ্ধে তিনি যুক্তিজাল সাজান, বিদ্যাসাগরও পাল্টা বলেন, বিদ্যাসাগর সমাজের কথা বলেন, বিদ্যাসাগর কোথায় কত অনাচার দেখেছেন সেটা বলেন। এইভাবে বিদ্যাসাগর বলেন যে বিধবার বিয়ে দিলেই একমাত্র সমাজ শুদ্ধ হয়, সমাজের মধ্যে পাপ জিনিস বন্ধ হয়। কিন্তু ব্রজনাথের সঙ্গে এই তর্ক বিতর্ক একটা গোলমাল ঝগড়ার মতো জায়গায় পৌঁছয়। শেষ পর্যন্ত দেখা যায় যে মীমাংসা তো কিছু হলোই নি, আগের বারেও হয়নি, এবারেও হলো নি। আর বিদ্যাসাগরের কথা তারা মানবে না, আর তাদের কথা বিদ্যাসাগর মানবেন না, এরকম অবস্থা। রাধাকান্ত দেব আগের বারের মতো একখানা শাল নিয়ে এসে এই ব্রজনাথের হাতে দেন। এইটা থেকে বিদ্যাসাগর বুঝতে পারেন যে রাধাকান্ত দেব
তার বিধবা বিবাহ প্রচলনের যে চেষ্টা এর সঙ্গে নেই। এরপর থেকে বিদ্যাসাগরের সঙ্গে আনন্দকৃষ্ণ বসুর সম্পর্ক কমে আসে বা আনন্দকৃষ্ণ বসুর সঙ্গে যোগাযোগ কমে যায় এবং রাধাকান্ত দেবের বাড়িতে যাওয়াও বিদ্যাসাগরের আস্তে আস্তে কমে যায়। এরপরে আইন পাস হয়। আইনের সময় দেখা যায় রাধাকান্ত দেব সই সংগ্রহ করেছেন, সেটা বিদ্যাসাগরের সইয়ের থেকে কয়েক গুণ বেশি। কিন্তু কোনো কিছুই গুরুত্ব পায়নি। হিন্দু সমাজে বিধবার কথা ভেবে যে আইন তৈরি করলো ব্রিটিশ, সেই আইনও বিধবার কাছে গুরুত্বপূর্ণ সেদিন ছিল না। ফলে সব মিলিয়ে আইন পাস হয়ে গেল, কিন্তু আইনের সেই গ্রহণযোগ্যতা ছিল না। এদিকে এই হচ্ছে আজকে রাধাকান্ত দেবের সঙ্গে বিদ্যাসাগরের কথাবার্তা বা বিদ্যাসাগরের সঙ্গে রাধাকান্তের কিভাবে পরিচয় হয়েছিল সেইটা। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে।